রিমাল তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলের 2,69,00,000 গ্রাহক। বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যু, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। বিরামহীন বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। ঢাকাসহ 20 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এবং উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর সদর ও গঙ্গাচড়ায় ভোট 29 মে। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা, সুষ্ঠু করতে কাজ করছে প্রশাসন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে উপকূলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছেন 2,69,00,000 গ্রাহক। প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এতে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাপন। তলিয়ে আছে উপকূলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেবল ছিঁড়ে যাওয়া সহ গাছ উপড়ে পড়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় 40 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন দিন কাটাচ্ছে। আবার দুর্ঘটনা এড়াতে কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে মোবাইল ফোনের নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাণহানির কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। আর আমাদের প্রায় 1200-র মতো ঘর বিধ্বস্ত হয়েছে এবং আপনার অর্ধ বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,500-এর মতো ঘর। আর আমাদের 103টা সাইক্লোন শেল্টারের পাশাপাশি বিভিন্ন এনজিও ভবন, শিক্ষা প্রতিষ্ঠানেও লোকজন আশ্রয় নিয়েছে। রিমালের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। প্রতিবারে বর্ষাত, প্রতিবারে এই অবস্থা। মানুষ তো চাকরি বাকরি যাবে, আমি যাচ্ছি অফিসে, এখন কিভাবে যাবো? এবার হেঁটে হেঁটে যেতে হবে। হচ্ছে না, এখন আমরা চাকরি যেতে পারছি না, অনেক পানি। ওনারা যদি কাজটা ঠিকভাবে করতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হইতো না। এদিকে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা জানতে আমরা চলে যাব পটুয়াখালী। সেখানে রয়েছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, জানতে চাই ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী অবস্থা পটুয়াখালীর কেমন দেখছেন? যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় বিশেষ করে উপকূলীয় যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় রিমেল কিন্তু 2 দিন থেকে কিন্তু তাণ্ডব চালিয়েছেন। আপনাকে যদি বলি, ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে কিন্তু উপকূল কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপজেলার বিশেষ করে যে ভেরিবাঁধ গুলো আছে, ভেরিবাঁধ গুলো কিন্তু ভেঙে অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। কলাপাড়া এবং রাঙাবালী উপজেলার কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সেখানের যে মাছের ঘের, রবি শস্য সব কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছে। আমরা ওখানের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির ব্যাপক হয়েছে, তবে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে তারা আমাদেরকে বলতে পারছেন না। আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলায় গত 2 দিন থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু পুরা পটুয়াখালী কিন্তু অন্ধকারে ঢাকা রয়েছেন। এছাড়া পটুয়াখালীতে কিন্তু সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টি, সাথে কিন্তু এখনো যে ওই যে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব তা কিন্তু এখনো কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বড় বড় বিশাল যে আকৃতির যে গাছ, সেই গাছগুলো কিন্তু আশ্রয় পড়েছেন এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে। এলাকায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই পটুয়াখালী জেলায় এই ঘূর্ণিঝড় রিমেলের 3 জন কিন্তু নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। অনেক জায়গায় কিন্তু এই যে বাড়ি ঘরের উপরে কিন্তু গাছপালা পড়ে কিন্তু অনেকে কিন্তু গুরুতর কিন্তু আহত হয়েছেন। এছাড়াও জেলার যে বিশেষ করে যে
মৎস্যরা যে আসে মৎস্যজীবীরা, তারা কিন্তু ব্যাপক কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকের নৌকা কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের যে বাতাসের তীব্রতার কারণে কিন্তু এই নদী এবং সাগরের কিনার থেকে কিন্তু হারিয়ে গেছে। মোট কথা পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবের কারণে ব্যাপক কিন্তু এখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে কি পরিমাণের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারপরেও তারা আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে কিন্তু পটুয়াখালী জেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবেন। অলি, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমেলের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিমাল তাণ্ডবের খবর জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে খোকন হলাদার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। খুলনার পাইকগাছায় রিমালের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বেড়ি বাঁধ ভেঙে 10টি ইউনিয়নের হাজার বিঘার চিংড়ি ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে কোটি টাকার মৎস্য সম্পদ। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছে 10টি ইউনিয়নের মানুষ। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের গইয়াতলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1 কিলোমিটার এলাকা ভাঙন আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় অন্তত 16,408টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমালের আঘাতের পর জেলার প্রধান 3 নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 10 ফুট উচ্চতার জোয়ার প্রবাহিত হয়েছে। জলোচ্ছ্বাসে পায়রা ও বিষখালী নদী তীরবর্তী উপকূলীয় এলাকার অন্তত 300 গ্রাম প্লাবিত এবং 12 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 6,000 হেক্টর কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে 4,157 হেক্টর মাছের ঘের ও উন্মুক্ত জলাশয়। পানিবন্দী আছে কয়েক হাজার মানুষ। এছাড়া জেলার 2টি ফেরি ঘাটও ডুবে গেছে। গাছপালা ভেঙে ও ঘরবাড়িতে চাপা পড়ে অন্তত 37 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারো মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে রংপুর জেলার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা রয়েছে। ওই দিন এই 2টি উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন। রংপুর ব্যুরো থেকে শফিউল করিম শফিকের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে রংপুর জেলার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা রয়েছে। 330.33 বর্গ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় 5টি ইউনিয়ন ও জনসংখ্যা 2,51,699 জন রয়েছে। এই উপজেলায় মোট ভোটার রয়েছেন 1,37,710 জন। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 269.67 বর্গ কিলোমিটার আয়তনের গঙ্গাচড়া উপজেলায় 123টি গ্রাম, 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় 2,39,155 জন ভোটার রয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় 2,97,869 জন জনসংখ্যা রয়েছে। আগামী 29 মে ভোটের দিন প্রার্থীদের মধ্য থেকে নিজ নিজ উপজেলার পছন্দের ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। উপজেলা নির্বাচন প্রসঙ্গ সম্পর্কে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। জানতে চাই, কেমন দেখছেন রংপুর সদর ও গঙ্গাচড়ায় নির্বাচনী হাওয়া, প্রার্থী এবং ভোটাররা কে কি বলছেন?
এখন কিন্তু কাছে আমি রংপুরের যে আঞ্চলিক নির্বাচন অফিস আছে অর্থাৎ আঞ্চলিক সার্ভার স্টেশন এই জায়গায় আছে। আপনাকে যদি বলি আগামীকাল কিন্তু 29শে মে রংপুরের 2টি উপজেলা অর্থাৎ গঙ্গাচড়া এবং রংপুর সদর উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে যদি বলি যে এখানে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখানে কিন্তু রংপুর সদর উপজেলায় যে নির্বাচনের সামগ্রী কিন্তু এবং কেন্দ্রগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে ঢেকে রেখেছে। এখানে কিন্তু এই যে নির্বাচনের যে সামগ্রীগুলো আছে পোস্টার বক্স সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চাদরে ঢেকে রেখেছে। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ব্রিফিং শুরু হবে। নির্বাচন তারা কিভাবে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং সংশ্লিষ্ট যারা আছে তারা কিভাবে নির্বাচন শুরু করবে এবং কিভাবে শেষ করবে এ বিষয়ে তাদের ব্রিফিং দেওয়ার পরেই কিন্তু এখানে এই মালামালগুলো তাদের কেন্দ্রে কেন্দ্রে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা কিন্তু এই মালামালগুলো কিন্তু প্রত্যেকটি মালামাল কিন্তু তারা নিয়ে যাবেন তাদের স্ব কেন্দ্রে। আপনাকে যদি বলি সদর উপজেলায় কিন্তু এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র আছে 61টি এবং ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 363টি। পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 70,009 জন এবং মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 67,701 জন। মোট 1,37,710 জন ভোটার আছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার পুলিশ বিজিবি সহ নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই সকল প্রস্তুতি নিয়েছেন এবং এখানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চাদরে ঢেকে রেখেছে তারা কিন্তু এখানে এই ব্রিফিং শেষেই কিন্তু এখানে সম্পূর্ণ তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু তারা সমস্ত কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে যে প্রিজাইডিং অফিসার আগেই তাদের নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। অলি, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আবারও রিমাল প্রসঙ্গে যেতে চাই। রিমালের ধ্বংসযজ্ঞ জানাতে এবার বরগুনার পাথরঘাটা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী সুমন মোল্লা। সুমন, একইভাবেই জানতে চাওয়া যে রিমাল তাণ্ডবের পরবর্তী অবস্থা পাথরঘাটার কি আমাদেরকে জানাবেন? আসলে আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা পাথরঘাটা এবং আসলে যদি এই এলাকার কথা বলি রিমাল যে ঘূর্ণিঝড়টি এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন যে 2007 সালে কিন্তু সিডারে আক্রান্ত হয়েছিল আসলে এই পাথরঘাটা এবং সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেখেছে এবং তার চেয়েও আসলে ভয়াবহ আকার ধারণ করছে এই রিমাল ঘূর্ণিঝড়টি এবং এই রিমাল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আসলে এই এলাকায় প্রায় 5,000 ঘর বিধ্বস্ত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাবেন যে সেখানেও কিন্তু একটি ঘর আসলে একেবারে ভেঙে গেছে এবং এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা যেটি বলতেছিল যে 1350টি ঘর একেবারে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 3500 ঘর এবং এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 দিন ধরে আসলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং সেটি আসলে কবে নাগাদ আসলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু জানে না এবং এই এলাকার যে উপকূলীয় যে দ্বীপগুলো রয়েছে বা এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো একেবারে কিন্তু ভেঙে সেগুলো কিন্তু ভিতরে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু এখানে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন তারা কিন্তু সেই পানিবন্দী অবস্থায় বর্তমানে রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি কিন্তু পৌর শহরে। সেই পৌর শহরে আসলে মোটামুটি আসলে নেটওয়ার্ক ব্যবস্থা ভালো রয়েছে কিন্তু উপকূলীয় যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধ এলাকায় কিন্তু আসলে বর্তমানে আসলে নেটওয়ার্ক সমস্যা রয়েছে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না এবং সড়কগুলো যে রয়েছে সেই সড়কগুলো কিন্তু একেবারে আটকে রয়েছে। চাইলেও কিন্তু সেই জায়গায় মানুষ আসলে পৌঁছতে পারে না, যে ত্রাণ সামগ্রী বা খাবার সামগ্রী তাদের কাছে যে পৌঁছানো হবে সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না এবং এর কারণে কিন্তু আসলে এখন বর্তমানে খোলা আকাশের নিচে এবং খাবারবিহীন আসলে মানুষ বর্তমানে আসলে মানবতা জীবনযাপন পার করছে এবং আসলে এখান থেকে আমরা যে উপজেলা প্রশাসন এবং এখানে যে সংসদ সদস্য সুলতানা নাদিরা তার সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আমাদেরকে যে আসলে এখানে তাদের সাথে নাকি
দুর্যোগ প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে, সেও নাকি এখানে আগমন করবেন এমনটি কিন্তু আভাস আমরা পেয়েছি, এবং কবে না আগমন করবেন সেটি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত জানানো হয়নি। তো আসলে এই এলাকার মানুষ এক প্রকার আসলে এই যে সর্বোচ্চ ভয়াবহ আসলে ঘূর্ণিঝড় দেখেছে, এই যে রিমাল ঘূর্ণিঝড়টি, তো এই পাথরঘাটা থেকে ছিল এই পর্যন্ত সর্বশেষ। সুমন মোল্লা, পাথরঘাটা থেকে। জি সুমন মোল্লা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রিমাল তাণ্ডবের পরবর্তী চিত্র জানাতে পাথরঘাটা থেকে যোগ দিয়েছিলেন সুমন মোল্লা। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হবে 2,65,000 কোটি টাকা। এজন্য রেকর্ড 1 লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ নেবে সরকার। অর্থনীতিবিদরা বলেন, ঋণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, যাতে পরিশোধের চাপ বিপজ্জনক পর্যায়ে না যায়। উচ্চ খরচ এবং কঠিন শর্তের ঋণ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শও তাদের। নাসির উদ্দিনের রিপোর্ট। ইতিমধ্যে 2024-25 অর্থ বছরের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। চলমান অর্থনৈতিক চাপ বিবেচনায় আকার বাড়ানো হয়নি, তবে চলতি অর্থ বছরের তুলনায় এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ 16.76% বাড়িয়েছে সরকার। আগের 3 অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা নেয়ার প্রবণতা বেড়েছে। 2020-21 অর্থবছরের এডিপিতে বৈদেশিক ঋণ ছিল 70,502 কোটি টাকা। পরের অর্থবছরে মূল এডিপিতে যা বেড়ে দাঁড়ায় 88,024 কোটি টাকা। আর 2022-23 অর্থবছরের এডিপিতে বিদেশি অংশের বরাদ্দ 92,020 কোটি টাকা। চলতি অর্থাৎ 2023-24 অর্থবছরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়ায় 94,000 কোটি টাকা। সংশোধিত এডিপিতে যা ছিল 83,500 কোটি টাকা। সে হিসাবে এক অর্থবছরের ব্যবধানে এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়বে 16,500 কোটি টাকা। অর্থনীতিবিদরা বললেন, সরকারের বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে বৈদেশিক ঋণের বিকল্প নেই, তবে পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে। সরকারি বিনিয়োগ কর্মসূচি তো একেবারে থেমে যেতে পারে না, সেটাকে এগিয়ে নিতে হবে। এই সব বিবেচনা এনে এখন বৈদেশিক ঋণ ছাড়া কোনো বিকল্প নাই। প্রশ্ন হচ্ছে, কোন ধরনের বৈদেশিক ঋণ আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। উচ্চ খরচের এবং কঠিন শর্তে যে ঋণগুলো, এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। রিজার্ভে ইতিবাচক প্রভাবের আশায় এডিপিতে বেশি পরিমাণ বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের অর্থ ব্যবহার লাভজনক করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প সাজাতে হবে। আমার তো ফরেন কারেন্সি লাগবে, সুতরাং সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে এখন একটু সংযত হওয়া, প্রজেক্টের ক্ষেত্রে নির্বাচিত হওয়া, অগ্রাধিকারের ক্ষেত্রে সচেতনতা সাথে অগ্রসর হওয়া, যাতে পরবর্তীতে আমাদের ঋণ পরিষেবার দায়ভারটা এমন জায়গায় চলে না যায় যে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নতুন এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট এডিপির প্রায় 27%। রাজধানীর নতুন মেট্রো রেল এবং পদ্মা সেতু প্রকল্প সহ চলমান বেশ কিছু প্রকল্প রয়েছে খাতটিতে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে দেয়া হয়েছে প্রায় 40,751 কোটি টাকা। মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ 38,808 কোটি 88 লাখ টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের 7ম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ঢাকা 15 আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ।
বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। মেয়ের মতো স্ত্রীকেও কম ভালোবাসতেন না। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে। মাত্রই ৩৮ বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ৪৫ বছরের পুরনো বিপিসির এলপি গ্যাস বটলিং নতুন প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। জুনের শুরুতে স্বয়ংক্রিয় পদ্ধতির প্ল্যান্টটি চালু হলে গ্যাস বটলিং সক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ। এতে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাড়বে রাজস্ব আয়। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। ১৯৭৭-৭৮ সালে পতেঙ্গায় এলপিজি বটলিং প্ল্যান্টটি নির্মাণ করা হয়। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে প্রায় ১৭ ধরনের জ্বালানি উৎপাদন হয়। এসব জ্বালানি পরিশোধন করতে গিয়ে পাওয়া যায় এলপি গ্যাস। প্রাপ্ত এলপিজি গ্রাহক পর্যায়ে সরবরাহের জন্য পতেঙ্গার বটলিং প্ল্যান্টটির আধুনিকায়নে ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি টাকা। কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দীর্ঘদিন ধরে ম্যানুয়ালে কাজ করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করেও উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অটোমেশন সিস্টেম চালু হলেও উৎপাদন যেমন বাড়বে তেমনি পরিশ্রমও কম হবে। আমাদের গ্যাসটা হলো আমাদের দেশের প্রোডাক্ট, যা ইস্টার্ন রিফাইনারি তৈরি করতেছেন, সেটা আমরা এলপি গ্যাস লিমিটেডে বুক করতেছি। আমাদের এই কেরোজল হলে অনেক উৎপাদন বাড়ে যাবে এবং দেশের জন্য একটা সেবামূলক কাজ হবে। নতুন মেশিনের কারণে আমাদের প্রোডাকশনটা দ্বিগুণ হবে। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বললেন, গত অর্থ বছরে প্রায় ৭.৫ কোটি টাকা আয় হয়েছে। উৎপাদন বাড়লে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এলপিজি গ্যাস লিমিটেড। আমরা এলপি গ্যাসে বর্তমানে প্রায় ১৫,০০০ মেট্রিক টন উৎপাদন করছি, কিন্তু যদি আমরা সরকারিভাবে যদি আরও বেশি পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান আরও লাভবান হবে। জুনের শুরুতেই অটোমেশন সিস্টেম চালুর আশা জানান প্রকল্প কর্মকর্তা ও এলপিজি গ্যাস লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সিদ্দিক হোসেন। যদি আমরা যে আধুনিকায়ন করছি, এটার পরে মেশিনটা অটোমেটিক হয়ে গেল, পরিশ্রমটা কমে গেল, তার সাথে সাথে আমাদের যে আমাদের মেইনটেন্স কস্ট এবং আমাদের যে ওভারটাইম সেটা কমে যাওয়াতে আমাদের সরকার অনেক লাভবান হবে। প্রকল্পটি চালু হলে দৈনিক প্রায় ৬,৬৬৪ বোতল এলপিজি সরবরাহ করা যাবে বলেও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে বৈষ্ণবী কবি রাধারমণ দত্তের ১৯১তম জন্মতিথি উপলক্ষে জমকালো অনুষ্ঠান হয়েছে। ধামাইল উন্নয়ন পরিষদের আয়োজনে শহরের নতুন শিল্পকলা একাডেমিতে ধামাইল দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে গান পরিবেশন করেন। ধামাইল উন্নয়ন পরিষদের সহসভাপতি বাবু অজিত কুমার রায়ের সভাপতিত্বে উৎসবের উদ্বোধক ছিলেন সুনামগঞ্জের সাংস্কৃতিক কর্মকর্তা আহমদ মঞ্জুরুল হক পাভেল। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই। ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারের মিষ্টির কদর সবখানে। এখানে মিষ্টি খেতে ভিড় জমান সব বয়সী মানুষ। এখানকার মিষ্টি খুবই রসালো এবং মজাদার, দামও সাধ্যের মধ্যে। মিষ্টি বিক্রি করেই এখানকার অনেকেই হয়েছেন স্বাবলম্বী। ঝিনাইদহ থেকে সোহেল আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঝিনাইদহ জেলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজার মিষ্টির বাজার বলে পরিচিত। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমান ক্রেতারা। ভোজন বিলাসী বাঙালির কাছে মিষ্টি যেন এক অমৃত স্বাদের খাবার। এখানে প্রতি কেজি চমচম ১৮০ টাকা ও প্রতিটি রসগোল্লা ২০ টাকা দরে বিক্রি করা হয়। তুলনামূলক বিভিন্ন জায়গা থেকে খালিশপুর মিষ্টি আমার কাছে মনে হয় একটু তুলনামূলক ভালো। রাত্রে সেভেন ভাই গেলেও খালিশপুর থেকে মিষ্টি নিয়ে যায় বা নিজে
বাসার জন্য হলেও আমরা খালিশপুর থেকে মিষ্টি কিনি। মিষ্টি যদি খেতে ইচ্ছা করে আমরা খালিশপুরে চলে আসি, আমরা খালিশপুরের মিষ্টি কিনি। খালিশপুরের মিষ্টি আমাদের খুবই প্রিয়। 50 বছর আগে শুরু হওয়া পূর্বপুরুষের মিষ্টির ব্যবসা ধরে রেখেছেন কারিগররা। এই ব্যবসা করেই অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বিভিন্ন জায়গা থেকে খালিশপুরের মিষ্টি কিনতে আসে এবং জেলার বাড়ি থেকে আসে, যেমন চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা, তেজপুর। সারা বাংলাদেশ থেকে লোকজন জানে যে এখানে মিষ্টির সুনাম আছে দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে সেই সুনাম সহকারে আমরা সেই মান রাখার জন্য চেষ্টা করি। ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকেও ক্রেতারা আসেন খালিশপুর বাজারের মিষ্টির দোকানগুলোতে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ে 3 দিনের প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। এর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2023-24 অর্থ বছরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান। আগামী 5 জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ASM শহীদুল্লাহ স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের জন্য অবহিতকরণ কর্মশালা হয়েছে। এদিকে পাঁচবিবিতে বাগজানা আসা এনজিওর গরিব অসহায় সদস্যদের চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন। এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। পাবনার সাথিয়ায় আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুরের উন্নয়ন কাজ শেষে একটি রাস্তার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিতে চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজন সদস্যরা। সুনামগঞ্জ পৌরসভায় কর্মরত 10 জন কর্মকর্তা কর্মচারীর অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখত। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ সারা দেশ যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রিমাল তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলের 2,69,00,000 গ্রাহক, বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যু, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। বিরামহীন বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। ঢাকাসহ 20 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এবং উপজেলা নির্বাচনের 3য় ধাপে রংপুর সদর ও গঙ্গাচড়ায় ভোট 29 মে। যোগ্য প্রার্থীর খোঁজে ভোটাররা সুষ্ঠু করতে কাজ করছে প্রশাসন। এই ছিল সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।